বিকেল থেকেই আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছিল। গ্রামের মানুষজন তাড়াতাড়ি নিজেদের ঘরে ফিরে যাচ্ছিল, কারণ সেদিনের ঝড়টা ছিল অস্বাভাবিক। আকাশে বারবার বিদ্যুৎ চমকাচ্ছিল, আর দূরে কোথাও যেন কুকুরগুলো অদ্ভুতভাবে চিৎকার করছিল। অর্ণব তখন ভূতেশ্বর দাদুর বাড়িতে বসে পুরনো রহস্যের গল্প শুনছিল। পাশে বসেছিল মেঘলা। আবার শুরু হয়েছে। কি শুরু হয়েছে? পুরনো রায়চৌধুরী বাড়ির কান্নার শব্দ। কান্নার শব্দ? হ্যাঁ, একটা ছোট মেয়ের কান্না। গত 3 রাত ধরে শোনা যাচ্ছে। এর আগে কেউ দেখেছে কিছু? আজ সকালে বাড়ির সামনে একটা পুতুল পাওয়া গেছে। তোমরা রায়চৌধুরী বাড়ির কথা জানো না? কি হয়েছিল সেখানে? প্রায় 25 বছর আগে সেখানে তৃষা নামে 8 বছরের একটি মেয়ে থাকতো। তারপর? এক রাতে সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। কেউ খুঁজে পায়নি? না, পুরো গ্রাম খুঁজেছিল, পুলিশও এসেছিল, কিন্তু তৃষার কোনো খোঁজ পাওয়া যায়নি। সেই ঘটনার পর থেকেই রায়চৌধুরী বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। সেই রাতে বাড়ি ফেরার সময় অর্ণব আর মেঘলা লক্ষ্য করল, দূরে রাস্তার পাশে একটি ছোট মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা পোশাক, হাতে একটি পুতুল। মেয়েটি স্থির হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। বিদ্যুৎ চমকাল। 1 সেকেন্ডের জন্য পুরো রাস্তা আলোকিত হল, কিন্তু আলো মিলিয়ে যেতেই মেয়েটি আর সেখানে নেই। শুধু বাতাসে ভেসে এলো একটা ফিস ফিস শব্দ। আমাকে খুঁজে বের করো। সারা রাত অর্ণবের চোখে ঘুম ছিল না। বারবার তার মনে পড়ছিল রাস্তার পাশে দেখা সেই সাদা পোশাক পরা ছোট্ট মেয়েটির কথা, আর তার সেই ফিসফিস কণ্ঠ, আমাকে খুঁজে বের করো। সকালে সূর্যের আলো উঠলেও অর্ণবের মনের অন্ধকার কাটল না। সে দ্রুত মেঘলার বাড়িতে গেল। মেঘলা, আজই আমাদের রায়চৌধুরী বাড়িতে যেতে হবে। আমিও সারা রাত একই কথা ভেবেছি। তৃষা আমাদের কিছু বলতে চাইছে। তাহলে আর দেরি কেন? দুজনেই গ্রামের শেষ প্রান্তে অবস্থিত রায়চৌধুরী বাড়ির দিকে রওনা দিল। দুপুরে সূর্য আকাশে থাকলেও বাড়িটার চারপাশে যেন অদ্ভুত অন্ধকার ছায়া ছড়িয়েছিল। বাড়ির সামনে পৌঁছে তারা থেমে গেল। ভাঙা জানলা, ধসে পড়া বারান্দা, আর চারপাশে অস্বাভাবিক নীরবতা। মনে হচ্ছিল পুরো বাড়িটা যেন তাদের আগমনের অপেক্ষায় ছিল। এখানে দাঁড়াতেই আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। চলো, সত্যিটা এখানেই লুকিয়ে আছে। দরজাটা খুলতেই ধুলোর গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ল। ভিতরে সবকিছু অন্ধকার। মেঝেতে মোটা ধুলোর স্তর। দেয়ালে ঝুলছে পুরনো ছবিগুলো। তুমি কি অনুভব করছো? কে ওখানে? মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। ঠিক তখনই উপরের তলা থেকে একটা শব্দ ভেসে এলো। কে ওখানে? কোনো উত্তর এলো না, শুধু আবার সেই শব্দ, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। শব্দটা উপরের তলা থেকে আসছে। চলো দেখে আসি। তারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো গো। প্রতিটি ধাপে কর্মর শব্দ হচ্ছিল। এটা কিভাবে সম্ভব? এত বছর পরও এই ঘরটা এত পরিষ্কার আছে কিভাবে? ঘরের এক কোণে অন্ধকার জমতে শুরু করলো। ধীরে ধীরে সেই অন্ধকার মানুষের আকৃতি নিতে লাগলো। লম্বা কালো ছায়া। তোমরা এখানে কেন এসেছো? তৃষার কি হয়েছিল? তাহলে বাড়ির নিচে এসো, যেখানে কেউ যেতে সাহস করে না। হঠাৎ পুরো ঘর অন্ধকার হয়ে গেল। কয়েক সেকেন্ড পর আলো ফিরলে ছায়াটা আর সেখানে নেই। অর্ণব, আমার খুব ভয় করছে। আমারও ভয় করছে, কিন্তু তৃষার রহস্য না জেনে আমরা ফিরতে পারি না। যদি ভেতরে সত্যি কিছু থাকে, তাহলে আজই তার মুখোমুখি হব। তুমি শুনতে পেলে? হ্যাঁ, এটা তৃষার কণ্ঠ হতে পারে। আমরা খুব কাছে চলে এসেছি। আজ আমাকে এই ঘরে আটকে রাখা হয়েছে। আমি খুব ভয় পাচ্ছি। যদি কেউ এই ডায়েরি খুঁজে পাও, আমাকে ভুলে যেও না।
তৃষা সত্যিই এখানে বন্দী ছিল। তাহলে সবাই এতদিন ভুল জানত। হঠাৎ পুরো ঘর কেঁপে উঠল। অন্ধকারের ভেতর থেকে একটি ছোট্ট অবয়ব বেরিয়ে এলো। সাদা পোশাক, চোখে জল। তোমরা আমার কথা শুনতে পেয়েছো? তৃষা, তুমি এতদিন এখানে ছিলে? অনেক বছর। তোমার সঙ্গে কি হয়েছিল? আমি হারিয়ে যাইনি। তাহলে আমাকে মিথ্যা বলে এখানে আটকে রাখা হয়েছিল। তারপর? আমি বাড়ি ফিরতে চেয়েছিলাম, কিন্তু আর পারিনি। তৃষা, আমরা সবাইকে সত্যিটা জানাবো। সত্যি? হ্যাঁ, আমরা তোমাকে ভুলতে দেব না। চুপ, সত্য কেউ জানবে না। তোমার মিথ্যা শেষ হয়ে গেছে। আমরা ডায়েরি পেয়েছি, সব প্রমাণ আমাদের কাছে আছে। হঠাৎ তৃষার শরীর থেকে উজ্জ্বল আলো বের হতে শুরু করলো। না, এটা অসম্ভব। না।